আচ্ছা, জেনেটিক্স বললেই কি আমাদের মাথায় শুধু এই 9:3:3:1 অনুপাতটাই আসে? কিন্তু ভাবুন তো, যদি এই সংখ্যাগুলো হঠাৎ করে বদলে যায়, তখন কি হবে? চলুন, আজ আমরা এপিস্ট্যাসিস নামের এক দারুণ জেনেটিক রহস্যের সমাধান করি। একদম সহজ, সুন্দর একটা গল্পের মতো করে। এই যে দেখছেন 9:3:3:1, এটা তো জেনেটিক্সের জগতে একটা চেনা সুরের মতো, তাই না? মেন্ডেলের ডাইহাইব্রিড ক্রসের একদম প্রিডিক্টেবল একটা ফলাফল। মানে যখন জিনগুলো বেশ স্বাধীনভাবে একে অপরের কাজে নাক না গুলিয়ে কাজ করে, তখন এটাই হয়। কিন্তু জেনেটিক্সের গল্পটা কিন্তু সবসময় এতটাও সহজ সরল হয় না। আর এপিস্ট্যাসিস বুঝতে হলে আমাদের এই চেনা অনুপাতটাকেই, মানে এটাকে একটা বেস লাইন বা শুরু করার জায়গা হিসাবে ধরতে হবে। আর এখান থেকেই কিন্তু আসল রহস্যটা শুরু হচ্ছে। আচ্ছা, ভাবুন তো একবার, কি হবে যদি এই চেনা 9:3:3 অনুপাতটা হুট করে বদলে গিয়ে ধরুন 9:7 বা 12:3:1 হয়ে যায়? তার মানে কি জিনগুলো মেন্ডেলের নিয়ম মানছে না? না, ব্যাপারটা ঠিক তা নয়। এর পেছনে আসলে আরও গভীর একটা কারণ লুকিয়ে আছে। চলুন, আজ আমরা সেই রহস্যরই সমাধান করি। তো সেই রহস্যের সমাধানটা কি? সমাধানটা হলো আমাদের আজকের গল্পের হিরো, এপিস্ট্যাসিস। হ্যাঁ, এই আইডিয়াটাই আমাদের বলে দেবে কেন ওই জেনেটিক অনুপাতগুলো মাঝে মাঝে এমন অদ্ভুত আচরণ করে। চলুন তাহলে এই জেনেটিক মুখোশের পেছনের গল্পটা শোনা যাক। আচ্ছা, তাহলে এই এপিস্ট্যাসিস জিনিসটা আসলে কি? একদম সহজ করে বললে এটা হলো জিনের দুনিয়ায় এক ধরনের বসিং করা। মানে একটা জিন আরেকটা জিনের ওপর খবরদারি করে, তার বৈশিষ্ট্যটাকে প্রকাশ করতে দেয় না। ঠিক যেন একটা মুখোশ পরিয়ে আসল চেহারাটা ঢেকে দেয়া। আর এই যে ঢেকে দেওয়া বা মাস্কিং, ঠিক এটার কারণেই কিন্তু মেন্ডেলের ওই ক্লাসিক 9:3:3:1 রেশিওটা পুরো বদলে যায়। দেখুন, এপিস্ট্যাসিসের পুরো গল্পটা যদি বুঝতে চান, তাহলে শুধু একটা শব্দ মাথায় গেঁথে নিন: মাস্কিং বা ঢেকে দেওয়া। ব্যাপারটা এমন যে একটা জিন আরেকটা জিনের ওপর যেন একটা চাদর বা মুখোশ পরিয়ে দিচ্ছে। আর তার ফলে কি হচ্ছে? দ্বিতীয় জিনটার আসল রূপটা আর প্রকাশই পাচ্ছে না। ব্যাস, এইটাই মূল কথা। এই পুরো ব্যাপারটা কিন্তু 3টা খুব সহজ ধাপে হয়। চলুন দেখি। প্রথম ধাপ, ধরুন দুটো আলাদা জিন মিলে একটা বৈশিষ্ট্য ঠিক করছে, যেমন একটা ফুলের রং। দ্বিতীয় ধাপ, এখন এই দুটোর মধ্যে একটা জিন অন্য জিনটার কাজকে হয় থামিয়ে দেয়, না হয় ঢেকে ফেলে। ব্যাপারটা এভাবে ভাবুন, একটা জিন হয়তো রং তৈরির কাঁচামাল বানাচ্ছে, আর অন্য জিনটা সেই কাঁচামাল দিয়ে রং তৈরি করছে। এখন যদি প্রথম জিনটাই কাজ না করে, কাঁচামালই তৈরি না হয়, তাহলে দ্বিতীয় জিনে তো আর কিছুই করার থাকে না, তাই না? আর 3 নম্বর ধাপ, ঠিক এই কারণে শেষ পর্যন্ত বংশধরদের মধ্যে ফিনোটাইপের যে অনুপাতটা আমরা আশা করছিলাম, সেটার আগের মতো থাকে না, ওটা বদলে যায়। তো এখন আমরা এপিস্ট্যাসিসের কয়েকটা আলাদা ধরনের সাথে পরিচিত হব। এদের প্রত্যেকেরই কিন্তু একটা নিজস্ব স্পেশাল অনুপাত আছে, যেটা অনেকটা তার আইডেন্টিটি কার্ডের মতো। চলুন, এই 5টা বিশেষ অনুপাতের জগতে ঢোকা যাক। আমাদের লিস্টের প্রথম অনুপাতটা হলো 9:3:4। এটার নাম হলো রিসেসিভ এপিস্ট্যাসিস। এখানে মুখোশ পরানোর কাজটা কে করে জানেন? একটা রিসেসিভ জিনোটাইপ, মানে ছোট হাতের এ। ল্যাব্রাডর কুকুরের গায়ের রঙের কথা ভাবুন তো, একটা জিন হয়তো ঠিক করে রংটা কালো হবে না বাদামি। কিন্তু আর একটা জিন যদি রিসেসিভ ই অবস্থায় থাকে, মানে আমাদের এর মতো, তাহলে সে কোনো রঙই হতে দেয় না, আর তার ফলেই কুকুরটা হলুদ রঙের হয়ে যায়। এই নিয়মটা একদম মাথায় গেঁথে নিন। যখনই 9:4:3 দেখবেন, তার মানেই এটা রিসেসিভ মাস্কিং। এখানে ওই এ জিনোটাইপটাই হলো আসল বস। সে যখনই থাকে, অন্য জিনের ডমিনেন্ট বা রিসেসিভ অ্যালিল কেউই নিজেদের প্রকাশ করতে পারে না। আর এই জন্যই মেন্ডেলের ওই 3 আর 1 অনুপাতের গ্রুপ দুটো একসাথে মিশে গিয়ে 4 হয়ে যায়। আচ্ছা, এবার আসি 12:3:1 অনুপাতে। এর নাম হলো ডমিন্যান্ট এপিস্ট্যাসিস। বুঝতেই পারছেন, এখানে মাস্কিংয়ের কাজটা করে একটা ডমিন্যান্ট অ্যালিল, মানে বড় হাতের এ। যেমন ধরুন স্কোয়াশ ফলের রং। একটা ডমিন্যান্ট ডাব্লিউ জিন যদি থাকে, তাহলে ফলটা সবসময় সাদা হবে। অন্য জিনের যে রং, হলুদ বা সবুজ, সেটা প্রকাশ হওয়ার কোনো সুযোগই পাবে না। তো দ্বিতীয় নিয়মটা হলো, যখনই দেখবেন অনুপাতের শুরুতেই 12র মতো একটা বড় সংখ্যা
সাথে সাথে বুঝে নেবেন যে এখানে ডমিনেন্ট মাস্কিং চলছে। কেন? কারণ ডমিনেন্ট অ্যালিল এ এতটাই পাওয়ারফুল যে সে ৯ আর ৩ দুটো গ্রুপকেই মাস্ক করে নিজের দলে, মানে ওই ১২র দলে টেনে নিয়ে আসে। আমাদের ৩ নম্বর অনুপাতটা হল 9:7, আর এর নাম কমপ্লিমেন্টারি জিন। এটাকে মনে রাখার জন্য একটা দারুণ উপায় আছে, দুটো চাবির নিয়ম। মানেটা কি? মানে হলো এখানে কোনো একটা বৈশিষ্ট্য প্রকাশ পেতে গেলে দুটো জিনকেই ডমিনেন্ট রূপে থাকতে হবে, মানে A_ এবং B_ দুটোই লাগবে। যদি কোনো একটাও না থাকে তাহলে আর কাজটা হবে না, বৈশিষ্ট্যটাও প্রকাশ পাবে। এই নিয়মটা খুব জরুরি। ৯-৭ মানেই হলো টিমওয়ার্ক। ভাবুন তো, একটা ফ্যাক্টরিতে কোনো জিনিস তৈরি হতে দুটো ধাপ লাগে। জিন এ হয়তো প্রথম ধাপটা দেখে আর জিন বি দেখে দ্বিতীয় ধাপ। এখন যদি এদের মধ্যে কোনো একটা জিনও কাজ না করে তাহলে তো পুরো প্রোডাকশন লাইনটাই বন্ধ হয়ে যাবে, তাই না? ফাইনাল প্রোডাক্টটা তৈরি হবে না। ঠিক সেরকম এরপর আসছে ১৫-১। এটার নাম হলো ডুপ্লিকেট ডমিনেন্ট জিন, আর এটা অনেকটা একটা ব্যাকআপ সিস্টেমের মতো কাজ করে। মানে বৈশিষ্ট্যটা প্রকাশ পাওয়ার জন্য যে কোনো একটা ডমিনেন্ট জিন থাকলেই চলে, হয় A-, না হয় B-। শুধু যখন দুটোই রিসেসিভ থাকে, মানে AA, BB, কেবল তখনই বৈশিষ্ট্যটা দেখা যায় না। তো ১৫:১ নিয়মটা খুবই সহজ। এখানে একটা ব্যাকআপ সিস্টেম আছে, দুটো জিনই একই কাজ করতে পারে। তাই যতক্ষণ পর্যন্ত অন্তত একটা ডমিনেন্ট অ্যালিল A_ বা B_ হাজির আছে ততক্ষণ কাজটা হয়ে যাবে। সিস্টেমটা ফেল করবে শুধু একটাই কন্ডিশনে, যখন দুটো জিনই রিসেসিভ হয়ে যাবে, মানে AA, BB। আর ঠিক এই কারণেই অনুপাতটা হয় ১৫:১। আমাদের লিস্টে শেষ অনুপাতটা হল 9:6:1। এটা একটা অ্যাডিটিভ বা ক্রোমোপুঞ্জীভূত এফেক্ট দেখায়। যেমন ধরুন গমের দানার রং। যদি দুটো ডমিনেন্ট জিনই থাকে A and B, তাহলে রং হয় একদম গাঢ় লাল, এটা হলো 9। যদি যে কোনো একটা থাকে AB বা AAB, তাহলে রং হয় মাঝারি লাল, এটা হলো 3 আর 3 মিলে 6। আর যদি কোনো ডমিনেন্ট জিনই না থাকে AABB, তাহলে রং হয় সাদা, এটা হলো 1। এই অনুপাতের নিয়মটা অনেকটা একটা স্কেলের মতো, মানে 9:6:1 একটা গ্রেডিয়েশন বা পর্যায়ক্রম দেখাচ্ছে। দুটো ডমিনেন্ট অ্যালিল থাকলে সবচেয়ে স্ট্রং এফেক্ট, একটা থাকলে মিডিয়াম এফেক্ট, আর একটাও না থাকলে সবচেয়ে দুর্বল এফেক্ট। এটা কিন্তু জিনের কোয়ান্টিটির উপর নির্ভর করার একটা দারুণ উদাহরণ। আচ্ছা, এতক্ষণ তো আমরা অনেক কিছু শিখলাম। চলুন এবার একটু ঝালিয়ে নেওয়া যাক কি শিখলাম। একদম চাপ না নিয়ে খুব শান্তভাবে আমরা আমাদের বোঝাটা আরেকবার নিশ্চিত করে নিই। দেখুন, 9:7 আর 15:1 এই দুটো অনুপাতের মধ্যে প্রায়ই কিন্তু একটা কনফিউশন তৈরি হয়। চলুন পার্থক্যটা একদম পরিষ্কার করে ফেলি। মনে রাখবেন, 9:7 হলো টিমওয়ার্ক, মানে কাজটা সফল হতে গেলে দুটো জিনকেই ডমিনেন্ট হতে হবে। আর অন্যদিকে 15:1 হলো ব্যাকআপ সিস্টেম, মানে যে কোনো একটা ডমিনেন্ট জিন থাকলেই কাজ হয়ে যাবে। সোজা কথায় দুটোই লাগবে, বনাম যে কোনো একটা হলেই চলবে। এটাই হলো মূল পার্থক্য। এখানে একটা খুব কমন ভুলের কথা বলি, যেটা অনেকেই করে। অনেকে ভাবেন যে এপিস্টাসিস আর ইনকমপ্লিট ডমিনেন্স বা অসম্পূর্ণ প্রকটতা বোধহয় একই জিনিস, কিন্তু না, এটা একদমই ঠিক নয়। আসল পার্থক্যটা তাহলে কোথায়? দেখুন, এপিস্টাসিস হলো দুটো আলাদা জিনের মধ্যেকার খেলা, যারা হয়তো আলাদা ক্রোমোজোমেও থাকতে পারে। একে বলে ইন্টার-জিন ইন্টারাকশন। আর অন্যদিকে ইনকমপ্লিট ডমিনেন্স হলো একই জিনের দুটো অ্যালিলের মধ্যেকার ব্যাপার, যেমন বড় হাতের আর ছোট হাতের এর মধ্যে। এটা হলো ইন্ট্রাজিন ইন্টারাকশন। দুটো কিন্তু একদম আলাদা কনসেপ্ট। বেশ, আমরা প্রায় শেষের দিকে। চলুন এতক্ষণ আমরা যা যা শিখলাম সবগুলোকে এক জায়গায় এনে একটা পার্মানেন্ট মেমোরিতে লক করে ফেলি, যাতে সারা জীবন মনে থাকে। তাহলে চলুন শেষবারের মতো একবার ঝালিয়ে নিই। মূল কথাটা কি? এপিস্ট্যাসিস মানে হলো একটা জিন আরেকটা জিনকে মাস্ক বা ঢেকে দেয়, আর এটা মেন্ডেলের 9:3:3:1 অনুপাতকে বদলে দেয়। 9:3:4 মানে রিসেসিভ মাস্কিং, 12:3:1 মানে ডমিনেন্ট মাস্কিং, 9:7 মানে টিমওয়ার্ক, দুটোই লাগবে, আর 15:1 মানে ব্যাকআপ, যে কোনো একটা হলেই চলবে। যদি সবকিছু ভুলেও যান, শুধু এই একটা লাইন মনে রাখলেই হবে,
এপিস্টাসিস হলো একটা জিনের মাস্কিং খেলা, যেটা আমাদের চেনা 9:3:3:1 অনুপাতকে বদলে দেয়। আর যে নতুন অনুপাতটা আমরা দেখি সেটাই হলো তার পরিচয়। শুধু এই একটা আইডিয়া মাথায় রাখলে এপিস্টাসিসের পুরো গল্পটা সারা জীবন মনে থাকবে।